জানতে হবে। সো এই জানার একটা প্ল্যাটফর্ম হলো আমরা যখন ট্রেনিং এ রাখি, অ্যাসেম্বলিতে যখন মিটিং হয়, এই তো। সো আজকে আমি যে বিষয়ে আপনাদের সাথে আলাপ করবো সেটা হলো ট্যাক্স রিটার্ন সাবমিট করে যারা তারা কোন কোন খাতে ইনভেস্ট করলে ট্যাক্স রিবেট পাবে, সেটার হিসাব কিরকম হবে, এগুলি ডিটেল আপনাদের সাথে দেখাবো। আপনারা কি আছেন আমার সাথে? আজকে থেকে আমরা ট্যাক্স এক্সপার্ট হব। আমরা ইন্স্যুরেন্স ডক্টর, আমরা কি একজন ইন্স্যুরেন্স ডক্টর? সো আজকে ট্যাক্স এক্সপার্ট হব, ট্যাক্স ডক্টর হব, সেই জন্য আপনাদেরকে ডাকা। এখন এক্সপার্টিস ডেভেলপ করলে কি হয়, আপনি যুদ্ধে জিততে পারবেন সহজে, মাথা ঠান্ডা করে। সেই জায়গায় যাওয়ার আগে আরেকটা ঘটনা শেয়ার করি। অনিমেষ বাবু নামে একজন ভদ্রলোক, তার উৎপাদিত, উনি কৃষক মানুষ, তার উৎপাদিত কিছু জিনিসপত্র নিয়ে বাজারে যাচ্ছে গ্রামের মেঠো পথে। ইন দ্য মিন টাইম আরেকজন ভদ্রলোক তার অফিসে কাজে যাচ্ছে সাইকেল যোগে, একটু দূরে অফিস। তো গ্রামের মেঠো পথ অর্ধেক রাস্তায় যাওয়ার পর ওই সাইকেল আরোহী অনিমেষ বাবুকে এমন ভাবে ধাক্কা দিয়েছে তার সমস্ত জিনিসপত্র পড়ে গেছে, এবং ওই ভদ্রলোক ধুতি পরে যাচ্ছিল, ধুতিটা ছিঁড়ে গেছে। এইবার তো অনিমেষ বাবু চিৎকার চেঁচামেচি লাগিয়ে দিয়েছে, এই আপনি এটা কি করলেন, এটা আমার আমার যাত্রাটাই নষ্ট করে দিয়েছেন, আমার সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, হ্যাঁ আমার ধুতি ছিঁড়ে গেছে, আরো চিৎকার চেঁচামেচি। অনিমেষ বাবু, ওই ভদ্রলোক কিন্তু ঠান্ডা মাথায় বলছে, ভাই এখন আমি কি করবো? কি করবেন মানে? এই জটলার মধ্যে লোক, গ্রামে তো লোক, যখন এই পরিস্থিতি তখন প্রচুর লোক জমে গেছে। এইবার সাইকেল আরোহী বললেন, ভাই আমার কি করতে হবে সেটা বল, এত চিৎকার চেঁচামেচি না বলে, আমার ধুতির দাম দিয়ে যেতে হবে। বলে আপনার ধুতির দাম কত? 500 টাকা। বলে এই নেন ধুতির টাকা। তো অনিমেষ বাবু তো মোটামুটি খুশি হয়েছে, 250 টাকা ধুতি, 500 টাকা যদি পাই খুশি তো হবে নাকি? খুশি হয়ে তার জিনিসপত্র গুছিয়ে রওনা দিবে। ইন দ্য মিন টাইম ওই সাইকেল আরোহী বলে, এই ধুতি আমার, এখন আমাকে ধুতিটা দিয়ে দিতে হবে, কারণ আমি আপনার ধুতির টাকা তো দিয়ে দিছি, ধুতির টাকা দিয়ে দিছি তো নাকি? এই ধুতিটা আমার। বলে আপনি বলতে চাচ্ছেন, বলে এখন ধুতি খুলে দিয়ে দিতে হবে, এটা তো 500 টাকা দাম দিয়ে দিছি, মানে এই ধুতি আমার। বলে ফাইজলামি পাইছে এতগুলো লোকের সামনে। বলে এখন ধুতি আমি বিক্রি করবো। বলে মানে? বলে এখন 2000 টাকা না দিলে আপনি এখান থেকে যেতে পারবেন। কি কথা ঠিক আছে? অবশেষে অনিমেষ বাবু তার ইজ্জতের দাম 2000 টাকা দিয়ে ওই লোকের কাছ থেকে বিদায় নিল। ওই ভদ্রলোক ছিল, তা আমরা তো অ্যাডভোকেট, লাইফ ইন্স্যুরেন্সের অ্যাডভোকেট, নিজেদের জন্য একটা করতাল হয়ে গেল। আমরা এখন ট্যাক্স রিবেটেবল খাত, কোথায় ইনভেস্ট করলে ট্যাক্স রিবেট পাওয়া যায়, এই জিনিসগুলি দেখব। সো আমরা মাথা ঠান্ডা করে বলা হচ্ছে the best graduation degree is to be calm in any situation. Graduation degree কি? সব ঠান্ডা মাথায় থাকতে পারে না। ঠান্ডা মাথায় পরিস্থিতি হ্যান্ডেল করতে পারাটাই হলো গ্রাজুয়েশন ডিগ্রি। তো আমরা একটা ওকে
The best graduation degree in the world is to be calm in any situation. করে ঝামেলা কোথায়? হাজবেন্ড ওয়াইফ, শ্বশুর শাশুড়ি, মা বাবা, একজন বলা আরেকজন দুজনে যদি চিৎকার চেঁচামেচি করে, ওখানে তো আজ দুজন আর দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে, আমার বলার কিছুই ছিল না। এই গান গাওয়া ছাড়া কোনো উপায় আছে? সো যখন একজন কেউ রাগারাগি করবে, অন্যজন থেমে যাবে, এটাই হলো ফ্যামিলির নিয়ম। এই নিয়ম যারা নাই তারা দেখবেন ওই সংসার আর আগাচ্ছে না। সো বলা হচ্ছে ঠান্ডা মাথায় আপনি জানেন এই জিনিসগুলি কাস্টমারের সিচুয়েশন অনুযায়ী তাকে বর্ণনা করতে যদি পারেন, তার সাথে যুক্তি অ্যান্টি যুক্তি যদি দিতে পারেন, তাহলে আপনি জিতে যাবেন। আমরা কি আছি? তাহলে আমরা যে বিষয়গুলি নিয়ে দেখবো সেটা হলো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বিনিয়োগের মাধ্যমে ইনকাম ট্যাক্স রিবেট। যাদের ট্যাক্স দেওয়ার এবিলিটি জন্মায় তাদেরকে ট্যাক্স দিতে হবে, এটাই ট্যাক্স দিলে অনেক ধরনের সুবিধা পায়। যারা ট্যাক্স হোল্ডার যারা না, তারা কিন্তু বিভিন্ন ন্যাশনাল ফ্যাসিলিটিস পাই না। সো আমরা লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে আমাদের ম্যাট লাইফের যে ইন্স্যুরেন্স আমরা সেল করি, এখানে একের ভেতর তিন, এটাকে আমরা জানি কি কি বলেন তো? আমরা কি দিয়ে থাকি ইন্স্যুরেন্স এর মাধ্যমে? এক নাম্বার হলো কভারেজ, অর্থনৈতিক সিকিউরিটি, ফিনান্সিয়াল সিকিউরিটি আমরা দিই, যেটা আপনারা বলছেন লাইফ কভারেজ। দুই নাম্বার হলো ইনভেস্টমেন্ট। দুই নাম্বার কি? ইনভেস্টমেন্ট। এটা একটা ইনভেস্টমেন্ট, আমি প্রিন্সিপাল সহ রিটার্ন সহ পাবো, লাভ সহ পাবো, এটা গ্যারান্টি। কারণ আমাদের কোম্পানি ট্রিপল এ রেটেড কোম্পানি, স্ট্রং কোম্পানি। আমাদের প্রায় 19,000 কোটি টাকার মতো অ্যাসেট আছে, যেটার মাধ্যমে আমরা গ্যারান্টি দিচ্ছি কাস্টমারকে তার ফেস অ্যামাউন্ট তো পাবেই, লভ্যাংশ যেটা ডিক্লার হবে সেটাও পাবে। কি কথা ক্লিয়ার? আর তিন নাম্বার হলো এই ইন্স্যুরেন্স ইনভেস্ট করার কারণে উনি ট্যাক্স রিবেট পাবে। তাহলে একের ভেতর ফিনান্সিয়াল সিকিউরিটি, ট্যাক্স রিবেট, দেন ইনভেস্টমেন্ট, একটা পলিসি প্রোডাক্ট। হ্যাঁ, ওটা তো আছে, কিন্তু আমরা আজকে মেইন বেনিফিট গুলি দিই, ওটা হলো এডিশনাল বেনিফিট। আমরা আছি কিনা? একের ভেতর তিন সুবিধা, একের মধ্যে তিন সুবিধা। ট্যাক্স রিবেট, যেহেতু জুনের 30 তারিখের মধ্যে মানুষ ইনভেস্ট করার জন্য মরিয়া হয়ে বসে থাকে, কোথায় আমি ইনভেস্ট করবো এবং সিকিউর কিনা, এই কোম্পানিটা কিরকম, আমি কি শেয়ার বাজারে ইনভেস্ট করবো না অন্য জায়গায় ইনভেস্ট করবো, এই ধরনের কনফিউশনে থাকে। সেই জায়গায় যদি আমরা দাওয়াত দিই, স্যার আমাদের ম্যাট লাইফে যদি আপনি ইনভেস্ট করেন, এই পুরো প্রিমিয়ামের উপর আপনি 15% ট্যাক্স রিবেট পাবেন। এই কথাগুলি তো আমরা বলতে পারি। সো একের মধ্যে তিন সুবিধা: আর্থিক সুরক্ষা, ইনভেস্টমেন্ট, ট্যাক্স রিবেট। এখন ট্যাক্স রিবেট পাওয়ার জন্য যে ব্যক্তি শ্রেণীর করদাতা, যিনি ব্যবসা অথবা চাকরি করেন, নিজের কর দিবেন, উনি কোন কোন খাতে ইনভেস্ট করলে ট্যাক্স রিবেট পাওয়া যায় এটা জানা জরুরি। শুধুমাত্র ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের উপর ট্যাক্স রিবেট পাওয়া যায়, কথাটা কি সত্যি? নো। অন্যান্য খাতে ইনভেস্ট করলেও ট্যাক্স রিবেট পাওয়া যায়, কিন্তু আমারটা বেটার, কম্পেয়ার করতে করে দেখাবো। তাহলে কোন কোন খাতে ট্যাক্স রিবেট পাওয়া যায় সেটা একটু জানি। ট্যাক্স রিবেট পাওয়া যায় গভর্নমেন্ট ডিক্লার, গভর্নমেন্ট অ্যাপ্রুভ ব্যাংকের কিছু ডিপিএস আছে, যেটা 1,20,000 টাকা পর্যন্ত। কত টাকা পর্যন্ত? তার মানে পার মান্থ 10,000 টাকা পর্যন্ত ডিপিএস এর উপর সে হয়তো 1 লাখ টাকাও পার মান্থ ইনভেস্ট করতে পারে, কিন্তু ডিপিএস এর উপর কত টাকার
ট্যাক্স রিবেট পাবে 1,20,000। সঞ্চয়পত্রে ইনভেস্ট করলেও ট্যাক্স রিবেট পাওয়া যায়। সেটা হলো সর্বোচ্চ প্রতি বছর 5 লাখ। কত লাখ টাকার উপর? সে হয়তো 50 লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে পারে, কিন্তু ট্যাক্স রিবেট পাবে কত লাখের উপর? 5 লাখের উপর। এরপর আছে প্রভিডেন্ট ফান্ডে যে ইনভেস্টমেন্টটা হয় এটার উপরও ট্যাক্স রিবেট পায়। তারপর শেয়ার বাজারে যদি ইনভেস্ট করে, স্যার আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারেন। শেয়ার বাজারে কি আছে এখন? যা ছিল নগদ এখন সব বাকি হয়ে গেছে, মাইনাস চলে গেছে। স্যার আপনি হাইলাইট করেন, স্যার শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারেন। তবে শেয়ার বাজারের অবস্থা তো খারাপ স্যার, আপনি এমন এক জায়গায় ইনভেস্ট করবেন যেখানে সিকিউরিটি দিয়ে, আমরা স্যার AAA রেটেড কোম্পানি, সেই 1952 সাল থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড 1868 সাল থেকে 157 বছর ধরে এই ম্যাটলাইফ ওয়ার্ল্ড ওয়াইড রাজত্ব করে যাচ্ছে। সেই কোম্পানির দাওয়াত নিয়েই স্যার আসছে। কি কোম্পানি নিয়ে আপনি কি দিলেন? তাকে এনশিওর করলেন। একটা রুলস আপনাকে জানতে হবে। রুলসটা হলো যে টাকাটা ইনভেস্ট করে ট্যাক্সেবল খাতে, ট্যাক্স ডিবেটেবল খাতে ইনভেস্ট করে, সেই জায়গা ওই টাকাটার উপর 15% ট্যাক্স রিবেট পাওয়া যায়, অথবা করযোগ্য আয়ের 3%, অথবা 10 লাখ, যে অ্যামাউন্টটা কম সেই পরিমাণ ট্যাক্স রিবেট পায়। একজন ভদ্রলোক ব্যক্তি শ্রেণীর করদাতা সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স রিবেট পেতে পারে। কথা ক্লিয়ার? একজন ভদ্রলোক সর্বোচ্চ 10 লাখ পর্যন্ত ট্যাক্স রিবেট পেতে পারে, কিন্তু যার ইনভেস্টমেন্ট অত টাকা নাই সে তো আর 10 লাখ পাবে না। যার যত বেশি ইনকাম তাই সে তত বেশি ট্যাক্স রিবেট পাবে। কোন টাকার উপর? যে টাকাটা উনি ট্যাক্স রিবেটেবল খাতে ইনভেস্ট করে। এখন আমরা ট্যাক্স রিবেটেবল খাত জানলাম, ব্যাংকের ডিপিএস 1,20,000 পর্যন্ত, সঞ্চয়পত্র 5 লাখ টাকা পর্যন্ত পার ইয়ার, দেন প্রভিডেন্ট ফান্ড, শেয়ার মার্কেট, তারপর হলো কিছু চাঁদা আছে, যেমন আপনার কিছু ফান্ড আছে যেটা জাকাত ফান্ড, ওখানে যদি ইনভেস্ট করার রিসিপ্ট থাকে ওটা দেখালেও কিন্তু ট্যাক্স রিবেট দিবে। এখন কত টাকা একজন ব্যক্তি শ্রেণীর করদাতা কত টাকা ট্যাক্স রিবেট পাওয়ার জন্য ইনভেস্ট করতে পারে তার ইনকামের উপর, সেটা একটু মনে রাখার বিষয় আছে। একজন ভদ্রলোক বা একজন নারী যিনি কর্মজীবী অথবা বিজনেস করে নিজের যখন ট্যাক্স সাবমিট করবে, ট্যাক্সেবল ইনকামে, কি বললাম একটা ওয়ার্ড, ট্যাক্সেবল ইনকাম, কয়েকটা ওয়ার্ড মুখস্থ করেন না, আমেরিকান কোম্পানিতে জব করেন। ট্যাক্স পেয়েবল, স্যার আমি ম্যাটলাইফ থেকে আসছি, হ্যাঁ এটা ইংলিশ ওয়ার্ড যদি না বলে তাহলে করযোগ্য আয় বাংলা, তারপর বলেন ট্যাক্সেবল রিবেট মানে ট্যাক্সেবল ইনকাম, করযোগ্য আয়ের 20% সর্বোচ্চ টাকা ইনভেস্ট করতে পারে ট্যাক্স রিবেট পাওয়ার জন্য। কোথায় কোথায় ইনভেস্ট করতে পারে? যে জিনিসগুলো আমি বলছিলাম আগে, ঠিক আছে? আবার বলেন তাহলে কিসে কিসে? সঞ্চয়পত্রে, ডিপিএস এ, সঞ্চয়পত্রে 5 লাখ, ডিপিএস 1,20,000, তারপর জাকাত ফান্ড, হ্যাঁ, তারপর গভর্নমেন্ট যদি কোনো ফান্ড ডিক্লেয়ার করে ওইসব ফান্ডে, তাহলে কত টাকা সে সর্বোচ্চ টাকা ইনভেস্ট করে ট্যাক্স রিবেট পাওয়ার জন্য? তার ইনকামে ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম আর টোটাল ইনকাম একটু ডিফারেন্ট আছে, ওই জিনিসটা আমি আপনাদেরকে বলবো বা শেখাবো। ট্যাক্সেবল ইনকামের 20%, ট্যাক্সেবল ইনকামের 20% টাকা একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা কি করতে পারে? ইনভেস্ট করতে পারে ট্যাক্স রিবেট পাওয়ার জন্য। এখন ধরে ট্যাক্সেবল ইনকামটা কিভাবে বের করা হবে? 1/3 অফ টোটাল ইনকাম, টোটাল ইনকামের 3 ভাগের 1 ভাগ, অথবা 4.5 লাখ, যে অ্যামাউন্টটা কম ওইটা মাইনাস করতে হবে টোটাল ইনকামের থেকে। থাম্ব রুল হলো
একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা যে টাকা ইনকাম করে, টোটাল ইনকাম, তার থেকে 3/1 টাকা অথবা 4.5 লাখ, যে অ্যামাউন্টটা কম সেই অ্যামাউন্টটা বিয়োগ দিলেই হবে ট্যাক্সেবল ইনকাম। কথা ক্লিয়ার? এখন আমরা একটা উদাহরণ দিই। একজন ভদ্রলোকের টোটাল ইনকাম হলো 60 লাখ টাকা। টোটাল ইনকাম কত? 60 লাখ টাকা। 60 লাখ টাকার 1/3 কত টাকা? 20 লাখ। ভেরি গুড, নিজেদের জন্য একটা করতালি হয়েছে। আরেকটা সীমা বলছিলাম 4.5 লাখ। তাহলে 20 লাখ এবং 4.5 লাখের মধ্যে ছোট অ্যামাউন্টটা কোনটা? তাইলে ট্যাক্সেবল ইনকাম বের করার জন্য টোটাল ইনকাম থেকে কোন টাকাটা বিয়োগ দিতে হবে? নিজেদের জন্য একটা জন্য করতালি। জটিলতা নেই, এখন ক্যালকুলেশন দিলে বুঝবেন আরো সহজ। এই কথা যেগুলি বলছে এতক্ষণ ধরে ওই কথাগুলিই বলা আছে। যে ট্যাক্সেবল, যে ইনভেস্টমেন্টটা করবে, যে টাকাটা ইনভেস্টমেন্টটা করবে তার 15% ট্যাক্স রিবেট পাবে। ঠিক আছে? এখন সব ক্ষেত্রে কিন্তু 15% না। আমরা কি হিসাব করছিলাম? ট্যাক্সেবল ইনকামের 3% অথবা 15% অথবা 10 লাখ, যে অ্যামাউন্টটা কম সেই অ্যামাউন্টটাই ট্যাক্স রিবেট দেবে। সুতরাং কোথায় কোথায় ইনভেস্ট করলে, কোন শ্রেণী, কোন বিষয়, এগুলি সব এখানে দেয়া আছে। একজন ব্যক্তি শ্রেণীর করদাতা তার ট্যাক্সেবল ইনকামের সর্বোচ্চ 20% খুব দরকার, 20% টাকা কি করতে পারে? ইনভেস্ট করতে পারে রিবেট পাওয়ার জন্য। এখন তার অনেক ধরনের ইনকাম আছে। গান্ধীজি বলেছিলেন ঘুষ নেওয়া অন্যায়, আমরা বানাই ফেলছি ঘুষ নেওয়া অন্য আয়। ঠিক আছে? তো তার অন্য আয় আছে, তার ওই টাকা ধরতেই হয় না। এই জন্য সে দেখা গেল 50 লাখে ইনভেস্ট করলো, কিন্তু ট্যাক্স রিবেট পাবে কত টাকার উপর? ওই 20 লাখ, ওই টাকা ট্যাক্সেবল ইনকামের 20% এর উপর। ক্লিয়ার? ট্যাক্সেবল ইনকাম আমরা যে উদাহরণটা দিয়েছিলাম, 60 লাখ টাকা একজন ভদ্রলোকের ইনকাম, তার ট্যাক্সেবল ইনকাম হলো তাহলে 55,50,000। 60 লাখ থেকে 4.5 লাখ বিয়োগ দিলে 55,50,000-এর 20% টাকা কত হয়? 11,10,000। এই 11,10,000 উনি প্রিমিয়াম, এই টাকা দিয়ে উনি একটা পলিসি কিনতে পারে, উনি কিছু সঞ্চয়পত্র, কিছু ডিপিএস, কিছু শেয়ার মার্কেট, এভাবে করে 11,10,000 ইনভেস্ট করতে পারে। তাইলে ওটার 15% ট্যাক্স রিবেট পাবে। ক্লিয়ার করো না? এই পর্যন্ত কি আছে? আমরা একটা উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবে। এখানে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা রুলস আছে, সেটা হলো 15, মানে কত টাকার উপর ইউজুয়ালি যে টাকা পেমেন্ট দিবে, প্রিমিয়াম দিবে, সেটার উপরে 15%। তো আরেকটা হিসাব আছে, ফেস অ্যামাউন্টের 10%। ফেস অ্যামাউন্টের 10%। ফেস অ্যামাউন্টের এখন 1 কোটি টাকার 10% কত? 10 লাখ। 1 কোটি টাকার প্রিমিয়াম হবে 8.5 লাখ। তাহলে আমরা বলতে পারবো না যেটা প্রিমিয়াম দেয় ওটাই আসলে, ওটা থেকে 15%। কিন্তু তারপরে হিসাবটা অনেক সময় বড় কেসে করতে হয়। আবার একটা এক্সেপশন আছে, যে পলিসিগুলি একটা প্রিমিয়াম দেয় সেক্ষেত্রে কিন্তু 10% ফেস অ্যামাউন্টের 10% হিসাব হবে। কি আমরা কি আছে? ওকে। এবার ট্যাক্সটা ক্যালকুলেট করে কিভাবে? একজন অ্যাডভোকেট দেখেন, মানে আপনি নিজে অ্যাডভোকেট এখন হয়ে যেতে পারবেন যদি এই জিনিসগুলি বুঝে যান। প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত যদি ভদ্রলোক, মানে পুরুষদের জন্য 3.5 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয় না, ভদ্র মহিলার জন্য 4 লাখ, দেন শারীরিক প্রতিবন্ধীর জন্য 4.5 লাখ, যুদ্ধে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধাদের জন্য 5 লাখ, এভাবে কিছু রুলস আছে। তো প্রথম 3.5 লক্ষ টাকা পর্যন্ত জিরো, কোনো ট্যাক্স দিতে হয় না। পরবর্তী 1 লাখ টাকা, মানে 3,50,000 পার হয়ে গেলে কত টাকা থাকে? 1 লাখ টাকা, সেটার জন্য কত পার্সেন্ট দিতে হবে? পরবর্তী 4 লক্ষ টাকার জন্য 10%, পরবর্তী 5 লাখ টাকার জন্য কত? 15%, পরবর্তী 5 লাখের জন্য 20%,
তার পরবর্তী যদি টাকা এরপরও থাকে পুরো টাকার উপর 25% হারে ট্যাক্স দিতে হবে। এটা হলো রুলস। এখন এই রুলসটা প্রতি বছর চেঞ্জ হয়। জুনে যখন আমাদের বাজেট ঘোষণা হয় সেই সময় কি চেঞ্জ আসে। তো এই বছর গত বছর এটা ছিল, এই জন্য আমরা এটা দিয়ে একজন ব্যক্তি শ্রেণীর করদাতা ওনার যদি সর্বোচ্চ ইনকাম